নমস্কার, আমার সকল শ্রোতা বন্ধুকে নমস্কার, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। আর আমাদের মধ্যে আজকে আমরা এমন একজনকে পেয়েছি যিনি একাধারে অনেক কিছু, আমরা বলতে পারি একই অঙ্গে অনেক রূপ। তিনি একসময় অধ্যাপিকা ছিলেন, তিনি পড়াতেন কলেজে, তিনি নৃত্যশিল্পী, তিনি ওড়িশি নাচ প্রদর্শন করতেন, তিনি একটি মেয়েদের ম্যাগাজিনের সম্পাদক পদে কাজ করতেন এবং তিনি নানা দেশ ঘুরে বেড়াতেন এবং সেই সমস্ত অভিজ্ঞতা আমাদের কাছে এনে দিতেন তার লেখনীর মাধ্যমে। এবং তিনি আরও যেটা করতেন সেটা হচ্ছে সেই সব দেশের যে সমস্ত রান্না, যে সমস্ত নিজস্ব রান্নার শৈলী, সেগুলোকে আমরা জানতে পেরেছি অনেকটাই তাঁর কাছ থেকে। এবং তিনি এখন যখন তার কর্মজীবন থেকে অবসর নিয়েছেন, কিন্তু তিনি এই সমস্ত কাজের মধ্যে এবং বিশেষত এই রান্নাটাকে নতুনভাবে তিনি আমাদের কাছে এনে দিচ্ছেন। আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি শ্রীমতী শর্মিলা বসু ঠাকুরকে। নমস্কার দিদি, আকাশবাণী মহিলা মহলে আপনাকে স্বাগত। নমস্কার। আমরা জানতে চাইব যে আপনার এই যে দীর্ঘ জীবন, এই যে জার্নি আমরা যেটাকে বলতে পারি, সেইটা যদি একটু খুব ছোট করে আমাদেরকে বলেন। আমার জন্ম সম্ভ্রান্ত বাঙালি পরিবারে, যেরকম খুব কালচার্ড ফ্যামিলি, সাংস্কৃতিক পরিবার বলা যেতে পারে। বাবা লয়ার ছিলেন, ইনকাম ট্যাক্স লয়ার। মা ওই সময় অত যুগ আগে অসম্ভব ভালো গাইতেন, নাচতেন, সেলাই, রান্না, সব কিছুতে সাংঘাতিক একজন গুণী মহিলা বলতে যা বোঝায় তাই। এবং আমাদের বেড়ে ওঠাটা আমাদের পরিবারে ওই বেড়ানো, পড়াশোনা, খাওয়া দাওয়া, নাচ গান, এই সব নিয়ে একটা খুব জমজমাট জমজমে পরিবার। মানে যৌথ পরিবার বলবো না, কিন্তু আমাদের আমরা 3 ভাই বোন, মা বাবা, ঠাকুমা দাদু যেরকম আসতেন কিছুদিন থাকতেন বা যেতেন এইরকম ভাবে। সেই জন্য অনেক মানে যেটা পরবর্তীকালে আমার লাইফস্টাইল নিয়ে কাজ বা এই যাপন শৈলী, তার অনেক জিনিস অজান্তেই পরিবারের আমার বেড়ে ওঠার মাধ্যমে আমার মধ্যে এসে গেছে। আচ্ছা আচ্ছা। তো তারপর আপনার স্কুল কলেজ? স্কুল যেরকম আমার কমলা গার্লস স্কুলে আমি পড়েছি, তারপরে ফিলসফি নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে বিএ এমএ সবটাই সেখান থেকে করা। পড়াশোনা করতে ছোটবেলা থেকে আমার ভালোই লাগতো খুব। এবং মানে নিজের মুখে বলতে বা খারাপ লাগছে, অস্বস্তি হচ্ছে রাদার, কিন্তু মানে বিএ এমএ দুটোতেই আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হই, রেকর্ড মার্কস পাই, গোল্ড মেডেল পাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটা বড় কথা নয়। যেটা আজও খুব ভালো লাগে, অনেক মাস্টারমশাইদের সঙ্গে যোগাযোগ আছে, যে সেইখানে ওনাদের হাতে একটা ভালো উত্তর লেখার যে সূত্র বা মন্ত্র আমি পেয়েছিলাম, সেটাই কিন্তু পরবর্তীকালেও আমার কাজে লেগেছে। এবং ওখান থেকে পাশ করার পর যাদবপুর থেকে আমি ওই সার্ভিস কমিশন দিয়ে খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাই। প্রথমে কিছুদিন ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে পড়িয়েছিলাম লিভ ভ্যাকেন্সিতে, তারপরে পর্ণশ্রীর বেহালা কলেজে, ওখানেও অনেক দিন, প্রায় 14-15 বছর ওখানে চাকরি করি। এবং তখন দেখলাম যে ওই মানে মাস্টারমশাইগিরি করতে গিয়ে যেটা, যে ওই ভালো উত্তর কি করে লিখবো, কি করে সংশোধন করে দেবো, সেইটা। তারপর কোনো ব্যক্তিগত কারণ এবং একটা সময় মনে হচ্ছিল যে আর পড়ানোটা তো একটা রেসিপ্রকাল ব্যাপার, সেইটা কোথাও গিয়ে যেন আমার আশা পূরণ হচ্ছিল না। তাই জন্য তখন আমি যেই মুহূর্তে আমি চাকরিতে জয়েন করেছি, সেই মুহূর্ত থেকেই আমি ফ্রিল্যান্স করতাম। নানান ধরনের ফিচার, শুধু যে মানে সব কিছু, বেড়ানো, রান্না, ইন্টারভিউজ, নৃত্যশিল্পীদের নানান বা ইত্যাদি অনেক কিছু নিয়ে লেখালেখি করতাম। তো ওরা অনেকদিন থেকে ওদিক থেকে ওরা বলতো, তখন আমি পাকাপাকি ভাবে আবার মানে অধ্যাপনা থেকে সাংবাদিকতায় যোগ দিলাম। আচ্ছা, তো এরপরে এই যে আপনার রান্নার বিষয়টা, এই যে অন্য রকমের যে রান্নার শৈলী এবং সেটাকে মানে অন্য দেশের রান্নাকে নিজের মতন করে নিয়ে সেটাকে উপস্থাপন করা, এই ব্যাপারটা আপনার শখ বা ইচ্ছে কবে থেকে হলো? হ্যাঁ, আসলে মানে ওইরকম দিনক্ষণ দিয়ে তো বলা যায় না, কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে খুব রান্না খাওয়ার চল ছিল। এবং আমার মা অসম্ভব ভালো রান্না করতেন, বাবা শৌখিন মানুষ ছিলেন, খাবার বুঝতেন, ঠিক হতে হবে, এই সবগুলো দেখতে দেখতে আমারও জীব তৈরি হয়ে গেছিল আর কি। এবং উৎসাহ একটা, যে নানান কিছু, বহুদিন আগে, অত বছর আগে কুকিং রেঞ্জ এলো, মা তাতে নানান রকম বেকিং ইত্যাদি সব তৈরি করছে, পরবর্তীকালে আমি পিৎজা বানাচ্ছি ইত্যাদি ইত্যাদি।
তারপরে যখন সবগুলোই যখন এডিট করতে হচ্ছে, আর ওখানে রান্না বান্না তো জানেনি যে একটা খুব পপুলার একটা সেকশন, এবং সেখানেও যখন এডিট করছি রান্না, তখন মানে মনে হচ্ছে যে হ্যাঁ, তারপরে রান্না করতে বরাবরই আমি ভালোবাসি, কারণ আমি যখন আমরা পড়াশোনা করতাম যাদবপুরে, বন্ধুরা মিলে একসঙ্গে হয়তো পড়বো, তখন মানে পড়বো তো বটেই, পড়ার চেয়ে হচ্ছে আমি যা পড়েছি ওদের কাছে সেগুলো উগরাবো, বোঝাবো ইত্যাদি। এবং সেখানে অন্যতম মূল একটা আকর্ষণ ছিল সবার জন্য রান্না করব, করে সেই ভালো মন্দ খাবে, যার জন্য আমার বাড়িতে বসে পড়াশোনা করতে সবার খুব অতি আগ্রহ ছিল। এবং সেই তখন থেকে ওই উৎসাহটা হয়তো এখন মানে প্রশ্নটা শুনে মনে হচ্ছে যে হয়তো সেই তখন থেকে ওটা কোনোভাবে ওই যে বললাম পরিবারের মাধ্যমেই জারিত হয়েছে। এবং তারপরে আস্তে আস্তে নানান কিছু করতে করতে আমি খেতে ভালোবাসি, খুবই খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি। আমার মনে হয় কেউ বাড়িতে আসলে আমি আজ পর্যন্ত পারি না যে একটা দোকান থেকে কিছু কিনে এনে দেবো, মনে হয় যাই আছে তাই দিয়েই বাড়িতে কিছু করে দিই। তো সেইটা, এবং আমার ঠাকুমা দিদুকেও দেখেছি যে ওই রকম ওই চলগুলো মানে অজান্তে চলে এসছে আমার ভেতরে। এবং তারপরে পরবর্তীকালে, এবং বেশিরভাগ মানে এটা আমি বলছি কিন্তু মানে অহংকার থেকে বলছি না, কিন্তু একটা আমার আত্মবিশ্বাস থেকে বলছি যে বহু মানুষই মানে সঠিকভাবে খাওয়া দাওয়াটা বোঝে না, তার কারণ হচ্ছে তাদের সেইভাবে বোঝানো হয় না, আর কোনো কারণ নেই। এবং অনেক দোকান আছে যাদের খাবার দাবার হয়তো অতটা মানে উচ্চ মানের নয়, তো সেইগুলো আমার মনে হয় যে মানুষকে বোঝানো উচিত যে কোনটা ভালো, কোনটা অনেক সহজে অনেক ভালো রান্না করা যায়। এবং সবসময় যে সব জিনিস দামি দামি জিনিস ব্যবহার করতে হবে বা বিভিন্ন দিক থেকে দূর দেশ থেকে আনতে হবে তার কোনো মানে নেই। এবং লোকাল যা জিনিস তা সেটা পেতে মানে আমি খুব আগ্রহী তাতে, তাই দিয়ে কত সহজে সুস্বাদু রান্না করা যায়। আর আমি খুব হেলথ ফ্রিক, আমার ফিটনেস ফ্রিক, স্বাস্থ্য যাতে ভালো থাকে, কারণ আমরা যদি সুস্থ না থাকি তাহলে তো আর কোনো মানেই নেই। তো সেই কারণে এই নানান কারণে নানা রকম রান্নার এক্সপেরিমেন্ট করার শুরু বলা যেতে পারে। আচ্ছা, তো আপনার এর পাশাপাশি তো নাচও একটা দিক ছিল, তো সেই সময় তো নিশ্চয়ই আপনি অনেক দেশ ঘুরেছেন বা অনেক জায়গায় আপনি অনুষ্ঠান করতে যেতেন, তো এই যে বিভিন্ন জায়গা ঘোরা, সেটা কি আপনার রান্নার উপর কোনো প্রভাব ফেলেছিল? হ্যাঁ, ডেফিনেটলি, এটা খুব ভালো প্রশ্ন, ভীষণভাবেই প্রভাব ফেলেছে। কারণ বেড়ানোটাও ওই যে বললাম আমাদের ছোটবেলা থেকে বেড়ানোর অভ্যেস। আমরা পুজোর সময় মহালয়া, তখন তো স্কুল লম্বা ছুটি থাকতো আর বাবারও কোর্ট বন্ধ হয়ে গেলে পুজোর সময় আমরা বেরিয়ে পড়তাম মহালয়ার দিন। এমনও হয়েছে অনেক সময় যে ট্রেনে মহালয়া শুনতে শুনতে গেছি, আর ফিরতাম ভাইফোঁটার আগে। ভাবুন, এই 1 মাস ধরে আমরা ঘুরে যাচ্ছি। তখনকার দিনে সেই বড় বড় তোরঙ্গের মতো ট্রাঙ্ক, হোল্ডল, মানে বিপুল লাগেজ নিয়ে, এবং আমার বাবার উনকুটি, বাড়িতে যেমন তেমনই সব জায়গায় সেরকম হতে হবে, এবং একটা 10 বাটি টিফিন ক্যারিয়ার বিশাল বড় শান্তির মতো দাঁড়িয়ে থাকতো আমাদের সামনে। সেখানে সব খাবার, যেখানে আমরা যাব, ডাকবাংলোতে উঠবো, পরদিন ভোরবেলা আবার সেইখান থেকে ভালো খাবার, সেখানকার খাবার খাওয়া যাবে না, ওটা আমি শিখিনি আমরা কোনোদিন। তো সেইভাবে নানা দেশে বেরিয়েছি। যখন ছোট ছিলাম তখন তো আর ওইভাবে রান্না কোন জায়গার কি খাবার সেটা বুঝতাম না, কিন্তু সেই বেড়ানোর অভ্যেসটা থেকে গেছিল বলে পরবর্তীকালেও আমি অনেক সোলো ট্রাভেল করেছি, বন্ধুরা মিলে বেরিয়েছি, বাড়ির থেকে তো আমাদের ছিলই। আমি বেরিয়ে ফিরলেই গল্প করলে বন্ধুরা বলতো ওই জায়গাটা তো গেছি, ওটা তো যাইনি, এবার তোর সঙ্গে যাব তাহলে। এবং এখন তো অভ্যেসই হয়ে গেছে, বহু বছর ধরে যেখানেই যাই ওই ট্যুরিস্টি সিলেবাস মিলিয়ে ট্যুরিস্টি স্পটে আমি যাই না। সেখানকার বিশেষ খাওয়া দাওয়া, সেখানকার উইভ, সেখানকার মানুষজন, সেই সবগুলো খুঁজে খুঁজে বার করি, তাদের সঙ্গে গল্প করি, সেখানকার রান্না শিখি। আচ্ছা আচ্ছা, তো খুব স্বাভাবিক যে এত জায়গা যখন গেছেন এবং এত রকম অভিজ্ঞতার নিশ্চয়ই সম্মুখীন হয়েছেন, তো এরকম কোনো অভিজ্ঞতা আমাদের বলতে পারেন যে একটু অন্য রকম আপনার লেগেছে? হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি বিনসার গেছিলাম, আমি আর আমার আরেক বান্ধবী সুপ্রিতা। তাই সেখান থেকে আমি কথা বলেই রেখেছিলাম যে ওখানে গিয়ে আমি জাঙ্গল ওয়াকে যাব, এবং ওদের ওইখানে ভেতরে ওদের ওগুলো আছে ব্যবস্থা যে গ্রামের মানুষের বাড়িতে খাওয়া দাওয়া মানে করার একটা মূল্যের বিনিময় করা যায়। তো সেটা করেছিলাম, কিন্তু কোনো কারণে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়, ফলে ওই অবধি ইনফরমেশন পৌঁছয়নি। কিন্তু বিনসারের প্রকৃতি তো সাংঘাতিক সুন্দর, এবং সেখানে আমাদের যিনি গাইড ছিলেন প্রেম যোশী, আমার এখনো তার নাম মনে আছে, অসম্ভব ভালো একটা মানুষ। সে তো গাছপালা চেনাতে চেনাতে নিয়ে যাচ্ছে, এবং মানে হেলায় ফেলায় হলুদ গাছ হয়ে আছে, রোজমেরি হয়ে আছে, মানে যেসব কত দাম দিয়ে দিয়ে বাজার থেকে লিক মার্কেট থেকে কিনি সেই সব জিনিস, সেগুলো চেনাতে চেনাতে যাচ্ছে। ওখানকার গরুদের কোন খাবার খাওয়ায় যার জন্য তাদের দুধ ভালো হয়, ইত্যাদি ইত্যাদি।
তারপরে কথা প্রসঙ্গে যখন আমি বলছি যে তাহলে কোথায় যে আমরা বলছে যে না, তারপর নেটওয়ার্কের সমস্যা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে জানা গেল যে না ওরা নেই, ওদের সঙ্গে কোনোভাবে কমিউনিকেশন হয়নি। তখন উনি প্রেম খুব কুণ্ঠাভরে বললেন যে ম্যাডাম মেরা ঘর যাইয়েগা। আমি বললাম কত দূরে? অনেকটাই হেঁটেছি আমরা। তখন বলছে বেশি দূর না, পাস মেই হ্যাঁ। আমি বললাম যে আচ্ছা চলো, মানে ও খুব কুণ্ঠাভরে বলছে যে আমার ওখানে খেতে অসুবিধা হবে না। তো বললাম না একদম না। তারপর গিয়ে দেখলাম একটা ওই চাতাল আর ছোট্ট গ্রামের যেরকম বাড়ি হয়, ওর বাবা বসে শাক টাক বাচ্ছেন, বৃদ্ধ বাবা। তো সেইখানে সেই নিয়ে কিছুক্ষণ বসে কথা হলো। তারপরে প্রেম বিয়ে করেনি, কিন্তু তার দাদা বৌদি রয়েছে। এত মানে মোটা মোটা সেই ওদের গম ভাঙানো রুটি, ওই ক্ষেত থেকে আমাদের সামনেই তখন শাক তুললো, সেই সর্ষে শাক আর একটু মোটা মেথি ফোড়ন দিয়ে সেই একটা ভাজা, আর নুন লাল মানে মোটা দানার নুন, একটু লঙ্কা মেশানো, এই নুন দিশি ঘি রুটির ওপরে একদম খাবলা করে দিয়ে দিল। আর একটা খুব ওদের তো মানে কোথায় অল্প তেলে অল্প আছে পোড়া পোড়া একটা আলু ভাজা আর আচার। অত ভালো খাবার আমি জীবনে খাইনি, অত সুস্বাদু এবং এত আন্তরিকতা। আর দুধ মেশানো একটা ওই কাঁসার গিলাসে ভর্তি চা, ওটা আমার আজও মনে আছে। এটা তো খুব ভালো অভিজ্ঞতা। অন্য রকমের কিছু হয়েছিল মানে যেটা হয়তো খানিকটা আতঙ্কের অভিজ্ঞতা, এরকম কি কিছু হয়েছিল? এরকম আমি যখন একা গেছি বা যত পরে বড় হয়ে গেছি তখন হয়নি, কিন্তু ছোটবেলায় একটা মনে আছে, সেটা আবছা স্মৃতি, যে আমরা তখনও খুব রোড ট্রিপ করতাম, যে বলছিলাম মা বাবা আমরা, আজকাল যেটা খুব কমন, সেই সময় খুব কম ছিল। আমাদের একটা ল্যান্ডমাস্টার গাড়ি ছিল, সেই বিখ্যাত কালো ল্যান্ডমাস্টার গাড়ি করে আর ওই 10 বাটি টিফিন ক্যারিয়ার নিয়ে আমরা সবাই মিলে সদল বলে রওনা দিতাম। এবং চলছি আর ওই ডাকবাংলো, টুরিস্ট লজ, গেস্ট হাউস, তখন এই কারণে এগুলো সব হচ্ছে আমার মা বলতেন সেফ অ্যান্ড সিকিউরড। তো এই জায়গা বেছে নিতে হবে, অন্য কোনো প্রাইভেট হোটেল হবে না। তো সেই রকম একবার আমরা যাচ্ছি পাহাড়েই কোন দিকে একটা মোমিনপুর বলে জায়গা মাঝখানে পড়ে, এখন আগে পরে অতটা মনে নেই, কিন্তু এইটুকু মনে আছে যে বেশ রাত্রিবেলা কখনোই ড্রাইভ বাবা করতেন না, সেই জন্য সন্ধ্যের মুখে আমরা কোথাও না কোথাও একটা থাকতাম। তা অনেকটা স্ট্রেচ একটা সময় কিছু পাচ্ছি না, তারপর এসে একটা জায়গায় দেখছি যে একটা আলো জ্বলছে, এরকম একজন লোক এসেছে, বলছে হ্যাঁ হ্যাঁ এখানে রুম আছে, আসুন আসুন, খুব তাড়াতাড়ি করে চলে আসুন এখানে। তা নামতে যাবো, পাশ দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছিল, সে দাঁড়িয়ে শুধু বাবাকে বললেন যে এখানে নামবেন না, আমাকে ফলো করুন। কেন বাবা বিশ্বাস করলেন, কেন আমরা কিছুই সেটা জানি না। তারপরে গিয়ে আমরা একটা খুব সুন্দর ক্লাব, এবং মানে ওটারই মালিক উনি, ওখানে ওনাদের বাড়ি, বলে ওইটা একটা ডাকাতির জায়গা, ওখানে ওইভাবে অনেকটা স্ট্রেচ নেই, ওখানে করা হয়। আমি দেখে আপনাদের ফ্যামিলি নিয়ে যাচ্ছেন তাই আমি দাঁড়িয়ে বললাম। তা ওদের ওখানে তখন ঘরটার নেই, কিন্তু ওই লাউঞ্জ আর ওই সব খুলে টুলে দিল। আমার ওই সব দিকে মনে নেই, আমার এখনো মনে আছে লনে একটা দোলনা ছিল, আমি ওই রাত বিরেতে ওই দোলনায় চড়বো বলে দৌড়ে গিয়ে দোলনায় উঠেছিলাম। এইটা একটা মানে বেশ একটু অন্য রকমের অভিজ্ঞতা, একটু ভয়েরই বটে। ঠিক। আচ্ছা, আপনি তো মানে এই রান্নার দিকে বেশি মন দিয়েছেন আপনার অবসর জীবনে বলা যায়, আপনি যেটা বলছিলেন। তো আমরা কি মানে কোনোভাবে বলতে পারি যে রান্না এই জীবন ধারণের একটা উপায় হতে পারে, বা জীবন ধারণের বা অবসর জীবনের রসদ হতে পারে, এরকম কি বলতে পারি? অবসর জীবনের রসদ তো অবশ্যই হতে পারে রান্না, মানে সারা জীবনেরই রসদ হতে পারে রান্না। কারণ রান্নাকে আমি, যার জন্য আমি মানে আমার যে দুটো বই, রান্নার রূপকথা আর রূপকথার রান্না, তো এই দুটো বইয়ের মূল বিষয় হচ্ছে সেইটা যে আমি রান্নাকেই না আইসোলেশন দেখতেই পারি না। রান্না মানেই হচ্ছে কতগুলো যে শুধু উপকরণ তো আছে, কিন্তু তাছাড়াও রান্নার সঙ্গে মিশে থাকে একটা সময়, একটা কাল, একটা পরিবার, একটা সংস্কৃতি, দেশ, মাটি, জল, নানান কিছু, অর্থাৎ মিশে থাকে মানুষ। আমি রান্নার কথা বলতে গেলেই, রান্না ভাবতে গেলেই আমার অনেকগুলো মানুষ চলে আসে, এবং মানুষ মানেই জীবনের গল্প। আর এই জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, জীবনকে সুন্দর করে যে চলতে হবে, তাতে কিন্তু সাহায্য করে রান্না। রান্না মানে হচ্ছে অপেক্ষা, যে আমি অপেক্ষায় থাকবো কখন আসবে, কারোর জন্য রান্না করব। রান্না হচ্ছে একটা পারফর্মিং আর্ট, যে যেরকম পারফরমেন্স করতে গেলে একটা আর্ট থাকে পারফর্মিং আর্টে, যে আমি দর্শকদের সামনে সেটা প্রকাশ করব, শুধুই বাড়িতে প্র্যাকটিস করলাম না, আজ গান বাজনা হোয়াট এভার। তো সেই রান্নার ক্ষেত্রেও তাই, নিজে রাঁধলাম খেলাম সেটা একরকম, কিন্তু আমি যখন মানে আমার প্রিয়জন বা আমার বন্ধু বান্ধব তাদের জন্য রেঁধে পরিবেশন করছি, তার একটা আলাদা আনন্দ। এবং আমরা তো বলে থাকি যে রান্না ভীষণভাবেই স্ট্রেস বাস্টার, ভীষণভাবেই থেরাপি
বিউটি, এগুলো তো আছেই, কিন্তু এছাড়াও দেখবে যে আগেকার দিনে যে রান্নাঘর পাকশালা, সেখানে কিন্তু মহিলাদের ওইটা একটা মন উজাড় করার জায়গা, যে সেখানে মানে যৌথ পরিবারে যা থাকে, খটাখটিও থাকে, আবার ভালো লাগা থাকে, নির্ভরতা থাকে, স্বপ্ন থাকে, আশ্রয় থাকে, সবগুলোই কিন্তু হেসেলের অন্দরেই এই জিনিসগুলো হয়ে থাকে। কাজেই আমাদের জীবন থেকে একে বাদ দেওয়া যায় না। এবং সেদিনই একজন খুব সুন্দর করে বললেন আমার বুক লঞ্চে, যে আমি 4-5টা বই নিয়েছিলাম, পড়ে উঠতে পারিনি, একটাও আমার কাছে নেই, কারণ আমার কাজই হচ্ছে যখনই দেখি যে কারুর একটু মন খারাপ বা মুড অফ, তাকে আমি এই বইটা গিয়ে দিয়ে আসি, যে পড়ে তার আনন্দ হবে। মানে এটা আমি নিজে মুখে বলছি এই কারণে যে এটা শুনে আমার খুব ভালো লাগলো, যে আচ্ছা ঠিক আছে, মানুষের এইটুকু অন্তত কাজে লাগতে পারছি। ঠিক, তার মানে রান্না মানে অবসর জীবনে তো একটা রসদ হতেই পারে, কিন্তু মানে মানসিক যে হিলনেস আমরা যেটাকে বলি, যে ওয়েলবিং যেটাকে বলি, সেটাও কি রান্না করে? একদম, একেবারেই ভীষণভাবে করে। কারণ রান্নার মধ্যে তো অনেকগুলো জিনিস আছে। একটা হচ্ছে যে বাজার করা, আমি নিজে বাজার করি, এবং আমি সবাইকে বলিও যে অন্তত এক সময় না থাকলে সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন বাজার গেলে সেখানে একটা সম্পর্ক গড়ে ওঠে। দোকানিদের সাথে দর দাম করে কেনাকাটা, তার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে, এবং একটা পরিবার সেখানে গড়ে ওঠে। এই অ্যাক্টিভিটিটা মনকে ভীষণভাবে, ওটা আমার একটা বেড়ানোর জায়গা বাজারটা। আমার মন ভালো না লাগলে আমি লেক মার্কেট চলে যাই, ওই একটু ঘুরলাম গাড়লাম, কিছুই দরকার নেই, একটু ধনেপাতা কিনে 10 টাকা চলে এলাম, কিন্তু ওটাতেই একটা আনন্দ। সেই জন্য সেইটা 1 নম্বর। 2 নম্বর, আমি যখন নানান উপকরণ সমস্ত ব্যবহার করছি, তখন কোনটার সাথে কোনটা দিলে কি হবে, এক একটার এক এক রকম রিয়াকশন, এক একটা ফোড়নের এক এক রকম মানে গরম হাওয়া তেতে ওঠার ধরন এবং গন্ধ আলাদা। তো সেইগুলোরও তো একটা ভীষণ আনন্দ হয়, সেইগুলোরও তো একটা রিয়াকশন হয় আমাদের মনে। তারপরে তো কিরকম কাটা, খাওয়ানো, সবগুলো মিলে এই যে প্রসেসটা, এই যে প্রসিডিওরটা, এটা কিন্তু একটা জীবনেরই ধারার, জীবনের চলার, জীবন শৈলীর যাপনের একটা অঙ্গ, যাপনের নির্যাস বলা যেতে পারে রান্না। ঠিক। আর আপনার যে বইয়ের কথা বললেন, রূপকথা রান্না, রান্নার রূপকথা, হ্যাঁ, তো রূপকথার সঙ্গে রান্নাকে আপনি মেলালেন কি করে? হ্যাঁ, সেইটা হচ্ছে যে আমার যখন প্রথম রান্নার রূপকথা লিখি, তখন সেই সময় আমি একটু খুব অসুস্থ ছিলাম, এবং তখন দেখতাম যে কিছুই মানে আচমকাই আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে, এবং কিমো চলছিল। আর কিমোটা এমন একটা জিনিস যে শারীরিকভাবে যে শুধু অসুস্থ করে দেয় তা না, মনটাকেও ভীষণ মেঘলা করে দেয়। মানে ওই মন খারাপ যার হয়নি সে বুঝতে পারবে না। কিন্তু তখন দেখতাম যে আমি শুধুমাত্র ছেলেবেলার কথা, মায়ের কথা, মা জ্বর হলে কি খেতে দিত, কিরম ভাবে কপালে হাত রাখতো, ওইগুলোর মধ্যে থাকলে আমি ভালো থাকছি। এবং তখন মার হাতের অনেক রান্নার কথা খেতে তো পারতাম না বেশিরভাগটাই, ওগুলো মনে হতো। তা সেই জন্য তখন পরে সুস্থ হয়ে ভাবলাম যে এগুলো তাহলে একটা যদি লিখে ফেলা যায়। তো সেই ওই যে ফিরে যাওয়া, এই পেছনে হাঁটাটা, ওটা একটা রূপকথার রাজ্যে যাওয়ার মতন। তো ভালো লাগা, একটা আনন্দ, যেটা রূপকথার গল্প পড়ে ছোটবেলায় হতো। তো সেই জন্য সেই রূপকথা, রান্নার রূপকথা দিয়েছিলাম। আর বইটা শেষ করেছিলাম ঠিক, আমার মেয়ে সিডনিতে থাকে, ও একজন শেফ, অহনা। তো ওকে দিয়ে, ওর মানে থেকে অনেক রান্না এখন আমি শিখি। আমি গুরু দক্ষিণা বলে একটা চ্যাপ্টার দিয়ে ওই বইটা শেষ করেছিলাম। আর এই রূপকথার রান্নায় শুরু করলাম যে আমি সিডনিতে যাই, যখন গেলাম এবারে, তারপরে অসুস্থতার পর প্রথম যাওয়া বাইরে আবার, তখন ওখানে অনেক মানে ভীষণ টেকনো রান্না, সাংঘাতিক রকমের সব জটিল, এবং তার পরিবেশনা মানে দেখে মনে হবে এগুলো বোধহয় সত্যি না, অলিক, এগুলো মানে মনে হয় থাকছে না। তো তখন মনে হলো যে তাহলে তো এটাকে রূপকথার রান্নাই বলতে হবে, এখান থেকে সব নিয়ে। ভেবেছিলাম শুধু ওইখানকার রান্না বা বিদেশি রান্নাই লিখবো, কিন্তু ওই শিকড়ে তো ফিরে আসতে হয়। লিখতে লিখতে আবার ঘুরে ফিরে সিডনি থেকে লেক মার্কেট, লেক রোডে চলে আসলাম আমার ওই শিকড়ের সন্ধানে, এবং সেইটা দিয়েই আবার শেষ করলাম। মানে রূপকথা বাস্তবে মিশলো, এবং আমার মতে রূপকথা খুব সুন্দর করে বলেছেন, রূপকথা বাস্তবে মিশলো। এবং আমার মতে জীবনটা তো একটা রূপকথা বটেই, যতটাই বাস্তব ততটাই অলিক, এই দুইয়ের ব্যালেন্স করে চলতে পারলেই তো হয়। ঠিক। আচ্ছা, এত যখন রান্নার কথা হলো, রেসিপি তো আমরা শুনবই, তো
তো আপনার মানে খুব ছোট করে বলতে পারবেন, খুব সুন্দর আপনার ভালো লাগে এমন একটা রেসিপি বলেন। খুব সহজ যেটা বলা যায় সেইটা আমি বলে দিচ্ছি। এটাও আমার মায়েরই রেসিপি। সুবাসিত লাউ শাক নামটা আমি দিয়েছি পরবর্তীকালে। সেটা হচ্ছে কিছুই নয়, লাউ ডগাগুলো ছোট ছোট বা লাউ শাক পাতা ছোট ছোট মাঝারি ডুমো করে কেটে নিতে হবে, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। আর গোবিন্দভোগ চাল, 1 মুঠো গোবিন্দভোগ চাল, 1 আটি লাউ শাক, আর একটু কাঁচা লঙ্কা, তেল, সর্ষের তেল, সবটা একসঙ্গে কড়াইতে দিয়ে অল্প একটু জল দিয়ে লাউ থেকে নুন দিয়ে দিতে হবে, নুন আর খুব 1 চিমটি মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। লাউ শাকের জল বেরোবে, দরকার হলে সামান্য জল দেওয়া যেতে পারে। ঢাকা দিয়ে কম আঁচে রাখলে লাউ শাকটা যখন বেশ সবুজও থাকবে কিন্তু নরম হবে, আর চালটা সেদ্ধ হয়ে গেলে মাখা মাখা একটু ঘন ঘন একটা হবে। সেটা শীতকাল হলে আমার মা ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতেন, আর বাকি সময় ঘি দিয়ে দিতেন। এত সহজ রান্না আর হতে পারে না। আর এইটা মানে শুধুই 1 বাটি খেয়ে নেওয়া যেতে পারে, আবার ভাত দিয়ে মেখেও খাওয়া যেতে পারে। বাহ, চমৎকার। তো আমাদের আজকের যে অনুষ্ঠানটা অন্দর সংবাদ আমরা বলছি, মানে অন্দরের খবরাখবর আমরা দিয়ে থাকি। তো আপনি তো অন্দরের সব থেকে বড় যে খবর, সেই খবর নিয়েই কথা বললেন, রান্না। অন্দরের সব থেকে বড় খবর তো রান্নাই, আমরা বলবো রান্না দিয়েই সব কিছু। তো আপনি কি মনে করেন যে অন্দরের কথা বাইরে আনার জন্যে আমার শ্রোতারা এই রান্নার ওপরই নির্ভর করবে, না অন্য আরো কিছু ভাববে? অন্দরের কথা বাইরে আনার অনেকগুলো মাধ্যমই আছে, কিন্তু মূলত যা আমি যেটা মনে করি যে অন্দরের সব কথা তো বাইরে আনার নয়। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে যেহেতু খুব প্রাইভেট পার্সন, সেই জন্য আমার অনেকটা জিনিসই আমার ভেতরে থাকে। কিন্তু আমার একটা ফিলসফি অফ লাইফ হচ্ছে যে আনন্দের সংবাদ আমি সবার সঙ্গে ভাগ করে নেব। আমার যা কষ্ট, আমার যা দুঃখ, সেটা আমারই থাক। সেটা হয়তো খুব একান্ত নিভৃতে হয়তো হতে পারে, তা নাহলে আমার কাছেই থাকলো। এবং রান্না খাওয়া এটা তো জীবনের একটা সবচেয়ে আনন্দের বিষয়, সুতরাং সেই আনন্দ তো ভাগ করে নিলে, আর আনন্দ ভাগ করলে আরো বাড়ে। তো তাই জন্য আমার শ্রোতাদের সেই একই কথা বলা, যে এটা যত বেশি ভাগ করে নেওয়া যাবে এই অন্দরের সংবাদ, তত নিজের অন্দরটা আরো সুন্দর হবে এবং সুবাসিত হবে। বাহ, তাহলে আমরা সুবাসিত লাউ শাক যেমন শুনলাম, এবং খুব সুন্দর করে দিদি আমাদেরকে আমাদের অন্দর সংবাদের গতি প্রকৃতি জানিয়ে দিলেন, তার খবরাখবরও দিলেন। তাহলে আমাদের মহিলা মহলের সময় তো প্রায় শেষ হতে চললো, আমাদের বিদায় নিতেই হচ্ছে। আমরা আশা রাখবো দিদিকে আবার আমরা পাবো আমাদের মধ্যে, এবং এরকমই সুন্দর কিছু কথাবার্তা আবার আমরা শুনবো, সুন্দর কিছু রেসিপি জানবো। কিন্তু আজকের জন্য সময় বলছে, তারা দিচ্ছে সময়, সেই জন্য আজকের মতো নমস্কার। নমস্কার, অনেক ধন্যবাদ আমাকে এই মহিলা মহলে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ, নমস্কার।